কথাগুলো শোনা মাত্রই মেঘের পায়ে রক্ত মাথায় উঠে যায়। চিৎকার দিয়ে বলা শুরু করে, আমি বিয়ে করলে আদিবকেই করব। তুমি আবিদ সম্বন্ধে কতটুকু জানো ভাইয়া? যতটুকু জানি ততটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু জানার কোনো ইচ্ছা আমার নেই। দেখো ভাইয়া, আমার সাথে আবিদের সম্পর্ক নষ্ট হয়েছে সম্পূর্ণ আমার জন্য। সে দায় আমি কখনো তোমাকে দেইনি, আর দিবও না, কারণ তুমি তো ওকে চিনতেই না। কিন্তু আমি চিনেও ভুল বুঝেছি। কিসের ভুল বোঝাবুঝি? সব পরিষ্কার এখানে মেঘ। ও একটা অসামাজিক জীব ছাড়া আর কিছুই না। দেখো ভাইয়া, আমার সামনে অন্তত তুমি আবিদকে এসব বলিও না। ও এসবেরই যোগ্য। তুমি সবটা জানো না। তারপর মেঘ সব কিছু রাতুলের কাছে খুলে বলে। এসব শোনার পরে রাতুলের প্রচণ্ড অপরাধ বোধ হয়। আর তার বোনের এই দুর্দশার কারণ সে। এত কিছুর পরেও মেঘ আমায় একদিনও দোষারোপ করেনি। রাতুল মেঘের কাছে গিয়ে বলে, সরি রে, একদম বুঝতে পারিনি। আর কি হবে সরি বলে? অবশ্য তোমার কোনো দোষ নেই। তোমার ভুল বোঝাটা জায়েজ। হয়তো তোমার জায়গায় আমি হলে আমিও এমনই করতাম। কিন্তু আমার ওকে এইভাবে বলাটা উচিত হয়নি। আমার কাছ থেকে কথাগুলো শুনে সহ্য করতে পারেনি। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলে মেঘ। তারপর সমস্তটা খুলে বলে রাতুলকে। আবিদের ড্রাগস নেবার ব্যাপার, আবিদের রাগের ব্যাপার, এসব শুনে অপরাধবোধ আর লজ্জায় মরে যাচ্ছিল রাতুল। সেদিন যদি একটু ধৈর্য রেখে কথাগুলো শুনতো, তাহলে এত কিছু হতোই না। নিজের বোনটার কি হাল করে ফেলেছে সে। তার চেয়েও বড় কথা, নিজের অপরাধে দুজন কষ্ট পেয়েও আমায় দোষারোপ করেনি এক মুহূর্তের জন্যও। আর সেই আমিই নাকি আবিদকে যা না তা বলে অপমান করেছি। আর আজ আবার মেঘের জন্য বিয়ের সম্বন্ধ এনেছি। ছি ছি ছি। রাতুল মেঘকে বলে, আমি নিজে আবিদের সাথে কথা বলবো। সরি রে, আমার অহেতুক ভুল বোঝাবুঝির জন্য তোরা দুজন এভাবে কষ্ট পেলি। আমি ক্ষমারও অযোগ্য। সব ঠিক করে দিব দেখিস। কথাটা বলতেই মেঘ রাতুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ভাইয়া, আমি আর পারছি না। খুব কষ্ট হয় আবিদকে ছাড়া থাকতে। কালকেই কথা বলবো আমি আবিদের সাথে। সন্ধ্যা প্রায় 7টা বাজে। মেঘ তামান্নাকে ফোন দিল। ফোনে রাতুলের সাথে হওয়া কথাগুলো তামান্নাকে বলল মেঘ। তামান্না বেশ খুশি হলো। মেঘ কান্না করে দিয়েছে, খুব কাঁদছে, আর আবিদের সাথে সবটা ঠিক করে দিতে বলছে মেঘ। তামান্নার মাথায় একটা বুদ্ধি এলো। তামান্না ফোনের রেকর্ডিংটা অন করে চুপচাপ মেঘের কান্নাগুলো রেকর্ড করলো। তারপর রেকর্ডিংটা অফ করে মেঘকে বলল, কি করবি বোন বল? তুই তো জানিস আবি তোকে কতটা ভালোবাসে, কিন্তু এবার ওর রাগের কাছে তোর ভালোবাসাটা হার মেনে যাচ্ছে। সময় দিয়ে সব ঠিক হয়ে যাবে, নিরুপায় আমি। ফোন রেখে দেয় মেঘ। তারপর প্রত্যেক দিনের মতো বারান্দায় গিয়ে আগের দিনগুলোর কথাগুলো মনে করে চোখের পানি ফেলতে থাকে। এরকম একটা অকারণ দুর্ঘটনার কথা স্বপ্নেও ভাবেনি মেঘ। আবিদ কীভাবে পারছে থাকতে, এসব ভাবতে ভাবতেই খোলা আকাশের পানে চেয়ে হালকা মৃদু বাতাসে মিলিয়ে যায় মেঘ, ঠিক মেঘের মতো। আবিদ নতুন ফোন আর নতুন সিম নিয়েছে অফিসের কাজের জন্য। এই 7টা দিন 700 বছরের মতো লেগেছে তার। কিন্তু সে ঠিক করে নিয়েছে সে যাবে না মেঘের কাছে, যতক্ষণ না মেঘ তার কাছে আসছে। এই 7 দিনে আবিদ মদ ধরেনি। 1 বোতল মদ অবশ্য এনেছিল, কিন্তু খায়নি। শুধু দিনে 2-1টা করে সিগারেট খেত আবিদ। সব কিছুই অগোছলভাবে যাচ্ছে তার। চেনা দুনিয়াটাই আজ অচেনা। সব বিরক্তিকর লাগে। হঠাৎ করে এই মন খারাপের মাত্রাটা যেন প্রবল বেগে বেড়ে যায়, কিন্তু কাঁদতেই পারে না। ছেলে হিসেবে কাঁদাটা আবিদের কাছে একদম অযৌক্তিক মনে হয়, কিন্তু তার খুব কান্না পায়। পারে না কাঁদতে, শুধু কষ্টগুলো জমা করে রাখে কোনো প্রিয় পরিণতির আশায়। রাতের 9টার দিকে তামান্না আবিদকে ফোন দেয়। আবিদের নতুন নাম্বারটা তামান্না জানে, কিন্তু মেঘকে দেয়নি, কারণ ওই দিন ছাদে বলা আবিদের কথাগুলো বড়ই অদ্ভুত লাগে তামান্নার কাছে। তাই তামান্না মেঘকে আবিদের কাছে না, বরং আবিদকে মেঘের কাছে নেবার চেষ্টা করছে। মেরে ফেলতে যাচ্ছে আবিদের পোষা রাগ আর অভিমানটাকে। হ্যাঁ তামান্না বল। কি করছিস? বারান্দায় বসে আছি। একটু হোয়াটসঅ্যাপে আয়, আয় না। এসব বলার জন্যই ফোন দিছিস? আমার মুড নাই এসবের, ফোন রাখ। তোকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, ওটা শোন শুধু। বলেই ফোনটা রেখে দেয় তামান্না। আবিদ ভয়েস মেসেজটা প্লে করে মেঘের কান্নাটা শুনতে পায়। শোনার সাথে সাথে এই বুকটা ধরফর করে ওঠে, চোখে পানি চলে আসে আবিদের। একবার শুনেই ফোনটা পাশে রেখে দেয় আবিদ। দ্বিতীয়বার শোনার সাহস হয় না আবিদের। কিছুই ভালো লাগছে না আবিদের। এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কানে শুধুই মেঘের কান্নায় ভেঙে পড়া আওয়াজটা আসছে।
আর মেঘের কথাগুলোও মনে পড়ছে। আবিদের সাথে সব কিছু ঠিক করে দাও, আমি আর পারছি না আবিদকে ছাড়া থাকতে। আবিদের আর সহ্যই হয় না, মদের বোতলটা বের করে খাওয়া শুরু করে। আবিদের খুব মন চাচ্ছে মেঘকে জড়িয়ে ধরে বলতে যে সব ঠিক হয়ে গেছে মেঘ, আর কেঁদো না। আমিও পারছি না তোমায় ছাড়া বাঁচতে। একসময় মদের বোতলটা শেষ হয়ে যায়। আবির টলমলা পায়ে বেরিয়ে যায়। সে ঠিক করে ফেলেছে এখনই সে মেঘের কাছে যাবে। অনেক হয়েছে, আর না। আমি আসছি মেঘ, সব ঠিক করতে। প্রায় 11:30 বাজে। মায়ের জোড়াজড়িতে অল্প ভাত খেয়ে এসে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে মেঘ। মন খারাপের সাথে যেন বিদ্রোহ করছে মেঘ। আবিদকে যে কতটা দেখতে মন চাচ্ছে। আবিদের সেই অকৃত্রিমতা মাখানো হাসিটার জন্য যেন পাগল হয়ে যাচ্ছে মেঘ। আবিদ পায়ের ব্যালেন্স হারিয়ে ফেলছে। প্রচুর ঘুম আসছে তার। এই মাতার অবস্থাতেই মেঘের বাসায় এসেছে আবিদ। কলিং বেল চাপছে, সব যে যার রুমে ঘুমোতে চলে যাচ্ছিল ড্রয়িং রুম থেকেই। তখনই কলিং বেলের আওয়াজে থেমে যায় সবাই। রাতুল গিয়ে দরজা খুলে আবিদকে দেখতে পায়। আবিদ, তুমি এত রাতে এখানে? মেঘ কোথায়? দেখো, তোমায় দেখেই মনে হচ্ছে তুমি ড্রিঙ্কস করেছো। এখন বাসায় যাও, সকালে কথা হবে। চুপ, একদম চুপ। আবিদ, তুমি হুঁশে নেই। এখানে হাঙ্গামা করো না, সোসাইটির লোক খারাপ ভাববে আমাদের নিয়ে। ভাবতে দিন, তাতে আমার কিছু যায় আসে না। রাতুল এবার মেজাজ তিরিক্ষি হয়ে যায়। দেখো, আমি ভদ্রভাবে বলছি, চলে যাও এখান থেকে। তুমি এখন হুঁশে নেই, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি পুলিশ না আর্মি র্যাব ডাকুন, ততক্ষণ আমি মেঘের সাথে কথা বলে নেই। রাতুলের এবার মেজাজ তিরিক্ষা হয়ে যায় বলেই রাতুলকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে যায় আবিদ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে মেঘ মেঘ বলে চিল্লাতে থাকে আবিদ। মেঘ সারা রাত বারান্দায় কাটিয়ে দেয়, আকাশের অন্ধকারে হারিয়ে যায়, তারপর বারান্দায় ঘুমিয়ে যায়। এটাই তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। আবিদের ধ্যান করছিল মেঘ। হঠাৎ আবিদের চিৎকার শুনে ধ্যান ভঙ্গ হয়ে যায় মেঘের। আবিদের কণ্ঠ শুনে মেঘ দৌড়ে গিয়ে দরজা খোলে। মেঘকে দেখতে পেয়ে আবিদ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাতুল দৌড়ে গিয়ে আবিদকে ধরবে, ততক্ষণে আবিদ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে রাতুলের বউ আর রাতুলের মা আবিদকে এত রাতে অবস্থায় দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাতুল আবিদের এই ব্যবহারটা নিতে পারে না। প্রচুর অপমান বোধ হয় তার। আত্মসম্মানে কঠোর আঘাত অনুভব করে সে। এতদিন পরে আবিদকে দেখে মেঘের পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেছে। আবিদের চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে কালো হয়ে গেছে। মেঘের অবস্থাটাও অনেকটা এমন। আবিদ মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মেঘও নিজের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে আবিদকে। হাউ মাউ করে কেঁদে ফেলে মেঘ। আবিদ মেঘের কপাল, গাল, ঠোঁটে চুমু খেতে থাকে আর বলে, এমন আর কখনো হবে না মেঘ, কখনো না। যতই ঝগড়া হোক, আমি আর তোমায় দূরে সরিয়ে নিজে দূরে চলে যাব না। কথাগুলো বলেই মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আবিদ। মেঘ কথা বলার শক্তিই পাচ্ছে না। এতদিন পরে আবিদকে কাছে পেয়ে নিজের সমস্ত শক্তি যেন উত্তেজনায় হারিয়ে ফেলেছে মেঘ। অনেকদিন পরে নিজেকে খুশি আর সুখী অনুভব করছে মেঘ আর আবিদ দুজনেই। কিন্তু এই সুখ বেশিক্ষণ কপালে সইল না। এই সুখ ছিল স্বল্পক্ষণ। রাতুল তার আত্মসম্মানের আঘাতটা মেনে নিতে পারেনি। তা আবিদ রুমে ঢোকার পরেই পুলিশকে ফোন দিয়ে বলে, আমার বোনের মাতাল প্রেমিক আমাদের বাসায় এসে বিশৃঙ্খল আচরণ করছে, তাকে এসে নিয়ে যান। এদিকে আবিদ মেঘকে জড়িয়ে ধরা অবস্থাতেই বেহুশ হয়ে যায়। আসলে ঘুমিয়ে গেছে না বেহুশ হয়ে গেছে বোঝা মুশকিল। মেঘ আবিদকে নিজের বিছানায় শুয়ে পাশে বসে আবিদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সেই প্রাণোচ্ছল আবিদকে দেখে চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন বহুদিন পাগলা গারদে ছিল। মেঘ মাথায় হাত বোলাতে বোলাতেই আবিদের চুলগুলো খামচে ধরে কেটে ফেলে। সে সেদিন এভাবে আবিদকে না বললে হয়তো এত সব কিছুই হতো না। রাতুল এতক্ষণ পুলিশের সাথে কথা বলছিল। কথা বলা শেষে মেঘের রুমের দরজায় কষাঘাত করা শুরু করে আর দরজায় হাত দিয়ে এত জোরেই আঘাত করতে থাকে যে দরজা কেঁপে ফেটে যাবে উপক্রম। রাতুল চিৎকার করে বলতে থাকে, মেঘ, দরজা খোল, আমি কিন্তু এবার দরজাটাই ভেঙে ফেলবো। ওই অসভ্যটার সাহস হয় কিভাবে এত রাতে আমার বাসায় এসে আমায় ধাক্কা দিয়ে জোর করে সোজা আমার বোনের রুমে চলে যাই? এটাই কি ওর সভ্যতা আর ভদ্রতা? ভাই চিৎকার আর দরজা আঘাতের ফলে তৈরি হওয়ার শব্দ সহ্য করতে পারে না মেঘ। আবিদের কপালে আলতো করে চুমুখে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আবিদকে বের হতে না দেখে রাতুল ভেতরে উকি মেরে দেখে আবিদ মেঘের বিছানায় বেহুশ হয়ে আছে। রাতুল রেগে তেড়ে মেঘের রুমে যেতে চায়। মেঘ রাতুলের হাত শক্ত করে টেনে ধরে বলে, ভাই ওর হুঁশ নেই,
এখন প্লিজ ঝামেলা করিও না। ও আমার রুমেই থাক, আমি বরং মায়ের রুমে চলে যাচ্ছি। সকাল হলেই ও চলে যাবে। হুঁশ নেই, তুই মায়ের ঘরে ঘুমাবি, ও সকালে চলে যাবে? মানে এখানে কি কোনো সার্কাস হচ্ছে? ইজ দিস এ বল্ডি জোক? ভাইয়া চিৎকার করিও না, আশেপাশের ফ্ল্যাটের মানুষ সব ঘুমাচ্ছে। চিৎকার করবো না মানে? ও কে? কে ও? ওর কি অধিকার আছে যে ও এখানে এসে বেহুশ হবে? এটা ওর বাড়ি? ভাইয়া ওর হুঁশ ছিল না, তুমি নিজেই দেখেছো ও কি অবস্থাতে এসেছে। হুঁশ থাকলে কখনোই এত রাতে এখানে আসতো না। তোর এসব জ্ঞানের কথা আমায় শোনাতে আসিস না। এই তো সকালে বলেছিলি যে ও ওই দিন ঝামেলা করে নাই, প্রতিবাদ করেছে। আমার কাছে এখন সবটা পরিষ্কার। আজকের এই ঘটনার পরে আমিও দেখি তোদের বিয়ে কিভাবে হয়। দেখো ভাইয়া, তুমি শান্ত হও। ও বাসায় এসেছে কেউই দেখেনি, জানেও না। তুমি চিল্লাচিল্লি করেই জানাচ্ছ সবাইকে। আমি জানাচ্ছি, থাপ্পড় দিয়ে একদম গাল খুলে ফেলবো তোর। সকালে যখন বাসা থেকে বের হবে তখন সমাজে কি বলবে? আমাদের পরিবারকে কি বলবে তোকে? এসব ঘটনার পরে আমরা তোকে কোনো ভালো পরিবারে বিয়ে দিতে পারবো না। দেখো ভাইয়া, আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, কথাটা তোমায়, মা, ভাবি সবাইকেই বলছি। আমি তোমাদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব না, কারণ তোমরা আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু আমি বিয়ে করলে একমাত্র আবিদকেই করব, না হয় সারা জীবনে বিয়েই করব না। আমার জীবনে যদি স্বামী হিসাবে কোনো পুরুষ আসে তাহলে সেটা একমাত্র আবিদ। আবিদ ছাড়া সে অধিকার কখনো কেউ পাবে না। কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও। মেঘের এই কথা শুনে রাতুলের সহ্যের বাঁধ ভেঙে যায়। বিয়ে করবি না মানে? মস্কারি পেয়েছিস নাকি তুই? চিৎকার দিয়ে এসব বলেই মেয়েকে মারার জন্য তেড়ে যায় রাতুল। রাতুলের বউ রাতুলকে চেপে ধরে। দেখো, মেঘ যথেষ্ট বড় হয়েছে, এভাবে ঝগড়া করে নিজেদের সম্পর্ক নষ্ট করিও না প্লিজ। সম্পর্কের কি বোঝে ও? ইনম্যাচুরের মতো কথা বলে যাচ্ছে। সম্পর্কের সিদ্ধান্তে আসলেই কি কোনো ম্যাচুরিটি কাজ আসে ভাইয়া? যেখানে ম্যাচুরিটি দিয়ে সম্পর্ক বিচার করা হয় সেখানে কি আসলে সম্পর্কের কাতারে পড়ে? রাগে রাতুলের শরীর কাঁপছে। সে তার বউকে ছাড়ানোর চেষ্টা করছে মেঘকে উচিত শিক্ষা দেবে বলে। তখনই কলিং বেল বেজে উঠল। রাতুল মেঘের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ওই দেখ, হয়তো সোসাইটির লোকজন এলো। তোর জন্য আমাদের এতদিনের মান সম্মান আজ বাজারে উঠলো। মেঘের মা দরজা খুলে দিল। দরজা খুলতেই একজন দারোগা আর 6 জন হাবিলদার ঘরে ঢুকে এলো। বাইরে লোকজন দেখে রাতুলের বউ রাতুলকে ছেড়ে দিল। রাতুল গিয়ে দারোগাকে বলল, অফিসার এসেছেন? ওই অসভ্যটা ওই রুমে বেহুশ হয়ে আছে, নিয়ে যান ওই অসামাজিকটাকে। দারোগা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। হঠাৎ পুলিশ দেখে মেঘে যেন আক্কেল গুরু। ভাইয়ের এসব কথা শোনার পরে মেঘ দারোগার কাছে গেল দৌড়িয়ে। স্যার দেখুন, তেমন কিছু না। আবিদ ড্রিঙ্কস করেছিল আর আমাদের মধ্যে ঝগড়ার কারণে এতদিন কথা না হওয়ায় ও এখানে চলে এসেছে। ওর হুঁশ ছিল না স্যার, প্লিজ থানায় নিয়ে যাবেন না ওকে? দেখুন ম্যাডাম, অভিযোগ যখন করা হয়েছে দায়িত্ব আমাদের পালন করতেই হবে। স্যার প্লিজ, প্লিজ স্যার, ওর কোনো দোষ নেই। এসব বলে মেঘ চিল্লাতে থাকে। রাতুল মেঘের হাত ধরে টেনে নিয়ে অন্য একটা রুমে বন্ধ করে দেয় মেঘকে। মেঘ কেঁদে চিৎকার করে বলতে থাকে, ভাইয়া তুমি এটা করতে পারো না। ভাইয়া আবিদকে থানায় নিয়ে যেতে দিও না। ওর বাবা মার সাথে ওর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ভাইয়া। প্লিজ ভাইয়া, তুমি পুলিশকে না করো। কিন্তু রাতুল কোনো কথাই কানে তোলে না। পুলিশ আবিদকে নিয়ে যাওয়ার সময় দারোগা রাতুলকে বলে, সকালে 9টার দিকে একবার থানায় আসবেন। ওখানে ওই ছেলের অভিভাবকও ডাকা হবে। যদি মিটিয়ে নিতে চান তাহলে মীমাংসা করে দিব, আর না হয় আপনি কেস করতে চাইলে কেসও করতে পারেন। কিসের মীমাংসা? আমি কেস করব ওর নামে। আগে সকালে থানায় আসুন, তারপর দেখা যাবে। বেহুশ আবিদকে পুলিশ থানায় নিয়ে যায়। নিয়ে জেলে রাখা হয় আবিদকে। বেহুশ আবিদ জানতেই পারে না যে সে এখন থানায়। সকাল প্রায় 8টা বাজে। আবিদ এখনও ঘুমাচ্ছেই। মদের নেশা এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। ঘুরে ঘুমিয়েই যাচ্ছে। থানার এক হাবিলদারের বদৌলতে দারোগা জানতে পারে যে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের ছেলে আবিদ তালুকদার। দারোগা ফোন দেয় রাশেদ তালুকদারকে। এদিকে আবিদদের বাড়ির কেউই জানে না যে আবিদ রাতে এসব কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আবিদের বাবা জানে যে আবিদ বাসায় ঘুমাচ্ছে। দারোগা ফোন দিয়ে, আসসালামু আলাইকুম স্যার। থানার দারোগার নাম্বারটা সেভ করা আবিদের বাবার ফোনে। ওয়ালাইকুম আসসালাম। দারোগা বাবু বলুন। স্যার, আসলে একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা আপনার ছেলে আদিবকে থানায় নিয়ে এসেছিলাম রাতে।
আসলে আমি জানতাম না যে এটা আপনার ছেলে। এখন আপনি যদি একটু থানায় আসতেন আর কি। কি? আবিদ থানায়? কিসের অভিযোগে আপনি গ্রেফতার করেছেন ওকে? আসলে স্যার, আদিব গতকাল রাতে তার প্রেমিকার বাসায় মাতাল অবস্থায় গিয়ে বিশৃঙ্খলা করে আর প্রেমিকার ভাই থানায় অভিযোগ করে। সেজন্য রাতে থানায় আনা হয়েছে। স্যার আপনি আসুন না, আমি যে অভিযোগ করেছে তাকেও থানায় ডাকছি। থানায় কথা হবে স্যার, আপনি আসুন। আচ্ছা, আমি আসছি। রাশেদ তালুকদার আবিদের কাছ থেকে এটা কখনোই আশা করেনি যে তার ছেলে এসব করে থানায় যাবে আর তাকে এভাবে বেইজ্জত করবে। আবিদের বাবা এটা জানতো যে আবিদ প্রেম করে, কিন্তু কোন মেয়ের সাথে বা মেয়ের ফ্যামিলি সম্বন্ধে তা আবিদের বাবা জানে না। আবিদের বাবা কখনো জিজ্ঞেস করেনি, প্রয়োজন মনে করলে আবিদই বলবে এ ব্যাপারে এই ভেবে। আবিদ ভেবেছিল মেঘের ভাইয়ের সাথে কথা বলে বাবাকে সবটা জানাবে। আবিদের বাবা বাসা থেকে বেরিয়ে গেল, কিন্তু বাসায় কাউকেই বলল না যে আবিদ থানায়। যাওয়ার সময় তামান্নার বাসা থেকে তামান্নাকে সাথে নিয়ে গেল। দারোগা রাতুলকে ফোন দিয়ে থানায় আনিয়েছে। রাতুল থানায় এসে আবিদের বাবার অপেক্ষা করছে। প্রায় 9:30 নাগাদ রাশেদ তালুকদার আর তামান্না থানায় ঢুকলো। থানায় ঢুকে দারোগার সামনে একটা চেনা মুখ দেখতে পেল রাশেদ তালুকদার। রাতুলও এদিকে ফিরে রাশেদ তালুকদারকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সাথে দারোগাও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সালাম দিল রাশেদ তালুকদারকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাতুল বাবা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি থানায় এই সময়ে? আর বইলো না, আমার ছেলে আবিদের নামে নাকি বিশৃঙ্খলার অভিযোগ আছে, আর সেজন্য নাকি পুলিশ রাতে আবিদকে থানায় নিয়ে এসেছে। সে ব্যাপারেই অভিযোগকারীর সাথে কথা বলতে এলাম। কথাটা শোনা মাত্রই রাতুলের পায়ের তলা থেকে মাটি উধাও হয়ে যাবার উপক্রম। কি, আবিদ তাহলে রাশেদ স্যারের ছেলে? কিন্তু রাশেদ স্যারের ছেলে এরকম অসামাজিক কিভাবে হতে পারে, যেখানে আমি নিজে রাশেদ স্যারকে আমার আদর্শ হিসাবে মানি? দারোগা পাশ থেকে বলে উঠল, ও তাহলে তো দেখছি আপনারা আগের থেকেই পরিচিত। দারোগা রাশেদ তালুকদারকে বলল, স্যার ইনি রাতুল রহমান, মেঘ রহমানের ভাই। আপনার ছেলে আদিবের নামে অভিযোগ ইনি করেছেন। রাশেদ তালুকদার যে খুব ঠান্ডা মাথার মানুষ। পরিস্থিতি যেরকমই হোক, উনি ঠান্ডা মাথায় সবটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেয়। রাতুলের কেমন যেন ইতস্ততা বোধ হচ্ছে, নিজেকে খুব অপ্রস্তুত লাগছে তার। রাতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ তালুকদার দারোগাকে বসতে বলে, একটা চেয়ার টেনে তামান্নাকে বসতে বলল, তারপর রাতুলকে উদ্দেশ্য করে বলল, রাতুল বাবা বসো, বসে সবটা নিয়ে কথা বলা যাক। রাতুল না বসে মাথা নিচু করেই দাঁড়িয়ে বলল, আসলে স্যার আমি জানতাম না যে আবিদ আপনার ছেলে। তাছাড়া স্যার আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আবিদ আপনার ছেলে। রাশেদ তালুকদার চেয়ারে বসতে বসতে বললেন, কিন্তু বাবা, কষ্ট হলেও বিশ্বাস করতে হবে। আবিদ আমারই ছেলে, ছেলে কম বন্ধু বেশি। এখন তুমি সবটা খোলসা করে নিরপেক্ষভাবে বলো, আমি কথা দিচ্ছি ন্যায় বিচার হবে। রাতুল ইতস্তত হয়েই সবটা বলা শুরু করলো। রাতুলের কথা শুনে তামান্নার গা চলে যাচ্ছিল। তামান্না মাঝখান থেকে উঠে বলল, দেখুন ভাইয়া, আপনি এভাবে আবিদের নামে আবোল তাবোল বলতে পারেন না। রাশেদ তালুকদার কপাল ভাঁজ করে তামান্নাকে বলল, আহ তামান্না, বড়দের কথার মাঝখানে ঢুকিস না, রাতুলকে সবটা বলে দে। রাশেদ তালুকদারের কথাকে সম্মান করে তামান্না বসে যায়। রাতুলের সব কথা শোনার পরে রাশেদ তালুকদার ঠান্ডা মাথায় বলে, আচ্ছা বাবা, তোমায় আমি মোটেও অবিশ্বাস করছি না, কিন্তু আমি আবিদকেও কিভাবে বিশ্বাস করি বলো? আবিদের কাছ থেকে সবটা শুনি, তারপর ঠিক করি যে কি করব আর কি করা উচিত। রাতুল কিছুই বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ তালুকদার রাতুলকে টেনে বসিয়ে দিল। তারপর দারোগাকে বলল, আচ্ছা দারোগা বাবু, আবিদকে এখানে একটু ডাকা যাবে? আমি শুধু কথা বলবো। আবিদের দোষ থাকলে আমি অন্যায়ভাবে ওকে আমার সাথে নিয়ে যেতে চাইবো না। রাশেদ তালুকদার অন্যায়ের সাথে আপোষ করে না, সেটা নিশ্চয় আপনি জানেন। দারোগা মৃদু হেসে বলল, আরে স্যার এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আপনি কতটুকু সৎ আর কতটুকু ন্যায়পরায়ণ তা পুরো জেলা জানে। আমি এখনই আদিবকে এখানে আনানোর ব্যবস্থা করছি। দারোগা একজন হাবিলদারকে ডেকে বলল, কাল মধ্যরাতে যে ছেলেটাকে বেহুশ অবস্থায় নিয়ে এসেছিলে তাকে এখানে নিয়ে এসো। খানিকটা বাদে হাবিলদার আবিদকে নিয়ে এলো। আবিদ এখনও সম্পূর্ণ হুঁশে ফেরেনি। রাতের নেশা এখনও কাটিয়ে উঠতে পারেনি। টলমলা পায়ে চোখ ডলতে ডলতে সামনে এলো আবিদ। রাশেদ তালুকদার আবিদের এই অবস্থা দেখে লজ্জায় মরে যাচ্ছে। সে আবিদকে বলল, আবিদ ঠিক মতো দাঁড়াও।
বাবার আওয়াজে আবিদের অনেকটাই ধ্যান ফিরে। আশপাশটা তাকিয়ে দেখে যে এটা থানা, কিন্তু সে থানায় কেন? তামান্না বাবা রাতুল ভাইয়াই বা থানায় কেন? তারপর আবিদের আস্তে আস্তে কাল রাতের কথা মনে পড়ে। মেঘকে জড়িয়ে ধরে কাদার কথা, মেঘকে চুমু খাওয়া, আর মেঘের সেই শক্ত করে ভালোবাসা মাখানো আঁকড়ে ধরা। কিন্তু আমি থানায় কেন? আমায় থানায় আনলো কে?